দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে। আপনারা এতক্ষণ শুনছিলেন AKS সংবাদ শিরোনাম, আর পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি নাজিয়া কণা। চট্টগ্রামের ভাটিয়ারিতে শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় অন্তত 8 শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ বেশ কয়েকজন। ফায়ার সার্ভিসের দাবি হচ্ছে গ্রিন শিপইয়ার্ড হলেও জাহাজ কাটার সময় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, ফলে ঘটেছে এমন দুর্ঘটনা। স্বজন হারানো আহাজারিতে ভারী ভাটিয়ারির পরিবেশ। কেউ হারিয়েছেন ছেলে, কেউ স্বামী, কেউ বা ভাই। ফেরদৌস শিপইয়ার্ডে দুর্ঘটনার পর ঘটনাস্থলে জড়ো হওয়া মানুষের মাঝে ছিল প্রিয়জন হারানো শোক আর কান্না। মর্মান্তিক ঘটনাটি ঘটে শুক্রবার সকাল 8টার পর। শিপইয়ার্ডে কাটার জন্য রাখা একটি জাহাজে হঠাৎই গ্যাস নিঃসরণ শুরু হলে আক্রান্ত হয়ে পড়ে সেখানে কর্মরত শ্রমিকরা। এতে ঘটনাস্থলেই কয়েকজন মৃত্যুর কোলে ঢলে পড়েন। বাকিদের মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পর। এরিয়ার মধ্যে আমার স্বাস্থ্য ভাই 2টা মারা গেছে, এখানে জেলে বাড়ির 2 জন মারা গেছে। আর বিগত এখানে আমি এন্ট্রিতে পাচ্ছি যে 30 জনের এন্ট্রি, 30 জন থেকে আমি 11 জন পাইছি, আর বাকিগুলো পাচ্ছি না। উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে এবং যারা আহত আছে বর্তমানে আছে তাদেরও সুচিকিৎসা ব্যবস্থা করতে হবে। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার খবর পেয়ে আশেপাশের লোকজন উদ্ধারের জন্য ভেতরে ঢুকতে চাইলেও বাধা দেয় কর্তৃপক্ষ। ফলে সময় মতো চালানো যায়নি উদ্ধার কাজ। আমরা যখন এখানে আমরা 5 জন নিয়েছিলাম, ওইখান থেকে নিয়েছিলাম 2 জন, 7 জন থেকে 1 জন। এখান থেকে নিয়ে যাওয়ার পর সাথে সাথে মারা গেছে। আমরা এখানে বেঁচে থাকা সব কষ্ট করে গেছে পারলাইট পাউডার, এই বিষাক্ত জাহাজে বজ্র গ্যাসের জন্য। আজকে যে গ্যাস এতগুলো মারা গেল। আজকে আমার ভাই 2টা ভাই, আমার পাশের বাড়ির একই পরিবারের 2টা ভাই মারা গেছে। ওদের কোনো একটা ছেলে না, সবগুলো মেয়ে। এদের ড্রাইভার কে নিবে বলেন? ফায়ার সার্ভিস বলছে জাহাজ কাটার সময় যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় এমন দুর্ঘটনা। ঘটনাটি খতিয়ে দেখার কথা বলছে পুলিশ। ভবিষ্যতে যেন না ঘটে সেই জন্য আমাদের কলকারখানা পরিদর্শক বা বিস্ফোরক পরিদর্শকের মাধ্যমে আমরা এগুলো একটা সিকিউরিটি অডিট করানোর একটা ব্যবস্থা করতে পারি, যাতে পরবর্তীতে এই নিরাপত্তাজনিত যে বিষয়গুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করা যায়। তবে গাফিলতির কথা অস্বীকার করে ইয়ার্ড কর্তৃপক্ষ জানিয়েছে আহত নিহতদের সব ধরনের ক্ষতিপূরণ দেবেন তারা। যারা এখানে আহত হয়েছেন ওনাদের সম্পূর্ণ চিকিৎসা এটা আমাদের দায়িত্বে, এবং যারা নিহত হয়েছেন ওনাদের যত ক্ষতিপূরণ আছে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী, এবং আমরা ওনাদের পারিবারিকভাবে যতটুকু যেভাবে ক্ষতিপূরণ আমরা সর্বোচ্চ ক্ষতিপূরণ ইনশাল্লাহ আমরা দেব। নিহত এবং অসুস্থদের বেশিরভাগের বাড়ি ভাটিয়ারি এলাকায়। ফেরদৌস শিপইয়ার্ডটি কয়েক মাস আগে অনুমোদন পাওয়া একটি গ্রিন শিপইয়ার্ড। ফলে দুর্ঘটনার পর ইয়ার্ডটির পুরো কমপ্লায়েন্স নিয়েই উঠেছে প্রশ্ন। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। আগামী সপ্তাহের শেষ দিকে ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর ঘিরে ঢাকা দিল্লিতে চলছে প্রস্তুতি, এমন দাবি করেছে ভারতীয় গণমাধ্যম NDTV। সফরটি হলে এটি হবে প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের প্রথম ভারত সফর। NDTVর দাবি অনুযায়ী 2 দিনের দ্বিপক্ষীয় এই সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। আলোচনায় থাকতে পারে 2 দেশের বাণিজ্য, যোগাযোগ এবং কানেক্টিভিটি, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়। সাম্প্রতিক সময়ে ঢাকা দিল্লির সম্পর্কে যে টানাপোড়েনের পর এটি এই সফরকে সম্পর্ক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে দিল্লি। তবে বাংলাদেশের পক্ষ থেকে এখনো এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ছুটির দিনেও গাড়ির চাপ কমেনি। রাজধানীর CNG স্টেশনগুলোতে ভোর থেকে 5-6 ঘন্টা অপেক্ষা করে যৎসামান্য গ্যাস পাচ্ছেন গ্রাহকরা। আর প্রয়োজনের তুলনায় সামান্য এই গ্যাস দিয়ে সারাদিন গাড়ি চালাতে না পেরে জমা খরচ উঠাতেই হিমশিম খেতে হচ্ছে CNG অটোরিকশা চালকদের। 2টা-3টার থেকে সিরিয়াল ধরে দিনের 10টা-11টাও বাজা যায়। তা আধা বেলার গাড়ি যদি দিনের 10টা বাজা যায়, তাহলে জমাটা উঠাইব করতে আর গ্যাসটা লইব কিভাবে? তাকে তো আমাকে পেট আছে, তা আমরা মালিকের জমা দেবো না আমরা পেট চালামো না গ্যাসটা নেব? তীব্র গরমে ফিলিং স্টেশনের সিরিয়ালে দাঁড়িয়ে ভোগান্তির কথা জানাচ্ছিলেন সোহেল মিয়া। 21 টাকার গ্যাস গেছে, তো 21 টাকার গ্যাস নিয়ে আমি কোথায় যাব? আবার আরেক পাম্পে ধরে তুইব, তাহলে মনে করেন দিনটাই পার। জুরাইনের বাসিন্দা হলেও তিনি গ্যাস নিতে এসেছেন মহাখালী। কয়েক ঘন্টা অপেক্ষার পর যতটুকু গ্যাস পেয়েছে তা দিয়ে গাড়ির জমা খরচ ওঠানোই কঠিন তার।
সোহেল মিয়ার মতো এই ভোগান্তিতে অন্য সিএনজি চালিত গাড়ির চালকরাও। শুক্রবারের দিন যে আমরা একটু চাচ্ছি যে একটু তাড়াতাড়ি গ্যাস নেব, যে নামাজ কালাম পড়বো, এটাও আমাদের ভাগ্যে মনে করা যায় না। একটা মানুষ এট এ টাইম 10 ঘন্টা 12 ঘন্টা কিভাবে রাস্তায় থাকে? গ্যাস আনতে গেলে মনে করেন যে 500-1000 টাকা তেল ফুরায় যায়। সংকট তীব্র হয় সাপ্তাহিক ছুটির দিনেও ফিলিং স্টেশনে ভিড় বাড়ছে। তবে চাপ কম থাকায় চাহিদা মতো গ্যাস দিতে পারছে না ফিলিং স্টেশনগুলো। আগে পেশা থাকতো 200-220, আমাদের মেশিন চলতো 7, 10, 15, 16 বারে। এখন আমাদের মেশিনই চলে 2 বারে চলে, তো আমাদের গ্যাস তো অলরেডি ওরকম কম থাকে, চাপও কম থাকে। চাপ কম থাকলে তো মেশিনে চাপিয়া সিলিন্ডারে ঢুকাতে পারে না, ওই 200-250 ঢুকলেই অটো অফ হয়ে যাবে। এদিকে বৃহস্পতিবার বৈরী আবহাওয়ায় সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে চাহিদার 308 কোটি ঘনফুটের বিপরীতে সরবরাহ হচ্ছে অর্ধেকেরও কম। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। গ্রাম কিংবা শহর সবখানেই বিদ্যুতের লুকোচুরি খেলা। থমকে গেছে কাজের গতি। অভিযোগ হচ্ছে দিন রাত মিলিয়ে অর্ধেকটা সময় থাকছে না বিদ্যুৎ। যদিও কর্তৃপক্ষের দাবি চাহিদার কম সরবরাহের কারণে বেড়েছে ভোগান্তি। ফ্যান থেমেছে, নিভেছে লাইট, এই আসছে আবার যাচ্ছে, কখনো ঘন্টা, কখনো কয়েক ঘন্টা। গ্রাম থেকে শহর বিদ্যুতের এই লুকোচুরি খেলা এখন নিত্যদিনের। খুলনার 8ম শ্রেণীর শিক্ষার্থী সারিকা জামান ভ্যাপসা গরমে বিদ্যুৎহীন অন্ধকারে লেখাপড়ায় 10 টাকার মোমবাতি ভরসা। স্কুলে গেলেও কারেন্ট থাকছে না, তারপর সন্ধ্যায় যখন পড়তে বসি তখনও কারেন্ট থাকছে না, এক হাত দিয়ে বাতাস করা লাগছে। বরিশালের কাগাসোরা বাজারের ওয়েল্ডিং ব্যবসায়ী কামাল, বিদ্যুৎ বিভ্রাটে থেমেছে কাজের গতি। 3 দিনের কাজ শেষ হয় না 10 দিনেও। পার্টির অর্ডার লই আমি কাজটা দেবো 2 দিনে, দিতে পারতাছি না 10 দিনে। ওই ক্ষেত্রে আমার তাদের সাথে মন মনোনীত হয়, কাজের বিঘাত করে আর একটা নতুন করে অর্ডার লবো, সেটা লইতে পারতাছি না। 56,000 বর্গমাইলে গ্রাম থেকে শহর সবখানেই এখন তীব্র লোডশেডিং। কোথাও 2 ঘন্টা, কোথাও তারও বেশি। তীব্র গরমে সবচেয়ে বেশি সমস্যায় শিশু ও বয়োবৃদ্ধরা। পাখা নিয়ে বাতাস দিয়া বাচ্চারা কোলে গরমে খুবই অস্থির হয়ে যাচ্ছে। শুধু খালি কারেন্ট যায় আর আসে, যায় আর আসে, বিল আমাকে ঠিকই ওঠে। বিদ্যুৎ যে কখন আসে কখন যায় সেটাই আমরা সঠিকভাবে বলতে পারি না। 3 ঘন্টা 4 ঘন্টা কারেন্ট দেয়, আর তামান দিন কোনো কারেন্টই থাকে না। দীর্ঘ সময় লোডশেডিংয়ে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ অফিস ও উপকেন্দ্রগুলোর উপর ক্ষোভ ছাড়ছেন গ্রাহকরা। এতে বিদ্যুৎ স্থাপনা ও কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তার চেয়ে প্রশাসনের কাছে চিঠিও দিয়েছে দেশের অন্তত 80টি পল্লী বিদ্যুৎ সমিতি। স্ট্রিট লাইট নেই, ঘরে লাইট নেই, কোথায় যাবে মানুষ? মানুষকে যাবার একটা জায়গা তৈরি করতে, সেটাও তো দেখতে হবে। দেখতে হলে তো আলো লাগবে, আলো নাই। এখন আমাদের ভরসা চাঁদের আলো। আধা ঘন্টা কারেন্ট পাচ্ছি এবং পরপরই 1 ঘন্টা লোডশেডিং, এবং এই অবস্থায় আমাদের এই ধরনের প্রতিষ্ঠান চালানো খুবই বিব্রতকর। বাস্তব কথা, আমাদের জাতীয় গ্রিড থেকে যে বিদ্যুৎটা আমরা কম পাওয়ার কারণে এরকম লোড শেয়ারিং করে, অর্থাৎ মানে ইয়েভাবে লোড ম্যানেজমেন্ট বলে আমরা। পূর্বেও আমাদের যে কোনো উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হলে আমরা আমাদের কেপিএ স্থাপনাগুলোর নিরাপত্তার জন্য প্রশাসনের সহায়তা চেয়ে থাকি। এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে সতর্ক প্রশাসন। অনেক বিদ্যুৎ কেন্দ্রে মোতায়েন করা হয়েছে পুলিশ। কেপিআই সহ বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুতের সাথে জড়িত যেই প্রতিষ্ঠানগুলো আছে, এইগুলোতে আমরা সার্বক্ষণিক নজরদারি রাখছি। আমাদের যে গোয়েন্দা উইং আছে, তারা এই বিষয়গুলো তথ্য কালেক্ট করছে। বিদ্যুৎ বিভাগ জানায়, চাহিদার বিপরীতে বিদ্যুৎ মিলছে কম। সরবরাহ বাড়লে ধীরে ধীরে কমে আসবে লোডশেডিংয়ের মাত্রা। তানিম রহমান, চ্যানেল 24। সারা দেশে অসহনীয় গ্যাস সংকটের ব্যাপারে সরকারের স্পষ্ট বক্তব্য এবং উদ্যোগ দেখতে চায় জামায়াত। সকালে এক ফেসবুক পোস্টে এই কথা জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আশু সমাধানের জন্য জরুরি পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে জামায়াতের আমির বলেন, কোনো গোজামিল কিংবা মিথ্যাচারের আশ্রয় নিয়ে এই সংকটের সমাধান সম্ভব নয়। অতীতের মতো সংকট তৈরি হওয়ার পর জ্বালানির দাম বাড়ানো হলে তা মোটেই গ্রহণযোগ্য হবে না বলেও সাফ জানিয়ে দেন বিরোধী দলীয় নেতা। দেশে গেল 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 4 জনের মৃত্যু হয়েছে এবং এই নিয়ে গত 15 মার্চ থেকে 14 আগস্ট পর্যন্ত হাম উপসর্গের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 795 জনে। তবে একই সময় নিশ্চিতভাবে হাম রোগের মৃত্যুর সংখ্যা 99 জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় দেশে নতুন করে 772 জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। এই সময় নিশ্চিতভাবে হামরোগী শনাক্ত হয়েছেন 187 জন। একই সময়ে 886 জন সন্দেহজনক হামরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং 850 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। নিত্যপণ্যের উচ্চমূল্যে চরম অস্বস্তিতে সাধারণ ক্রেতারা। সরবরাহ স্বাভাবিক হলেও হাতে গোনা দু একটি ছাড়া বেশিরভাগ সবজির দর 100 টাকার উপরে। তবে সপ্তাহ ব্যবধানে অর্ধেকের বেশি কমে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 টাকায়। তবে কমেনি ডিম, মুরগি এবং মাছের দাম। বর্ষা মৌসুমে সতেজ সবুজ সবজিতে ভরা বিক্রেতার ডালি। এত সরবরাহে দাম হাতের নাগালে থাকার কথা, কিন্তু হয়েছে এর উল্টো। হাতে গোনা দু একটি ছাড়া সব সবজির দাম শতকের ঘর ছাড়িয়েছে। বেগুন বিক্রি হচ্ছে 120 থেকে 180 টাকায়, টমেটো 120 থেকে 220 টাকায়। এছাড়া বরবটি, ঝিঙে, করলা বাজার ভেদে কিনতে হচ্ছে 100 থেকে 120 টাকায়। শতকের নিচে আছে শুধু পেঁপে, ঢেঁড়স আর ধুন্দল। তবে 2 সপ্তাহ আগে 400 টাকার উপরে ওঠা কাঁচামরিচের দাম 160 টাকায় নেমেছে। গোলালো এটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে, আর অন্যান্য সবজি থেকে শুরু করে মাছ, প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি। ভেন্ডি আছে 80, বেগুন আছে 160, তারপরে শসা আছে 100, তারপরে দুন্দুল আছে 80, চিচিঙ্গা 80, সব এর ভিতরে আছে। মাসে যে টাকাটা দিয়ে আমরা মানে মাস কাভার হয়ে যেত, থেকে যেত, আমরা কিছু করতে পারতাম, সাশ্রয় হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মাস গেলে আমরা না খেয়ে থাকবো। আমিষের বাজারেও স্বস্তি নেই। মাঝারি রুই কাতলা বিক্রি হচ্ছে কেজিতে 400 থেকে 550 টাকায়, ব্রয়লার কেজি প্রতি 190 টাকায়, আর সোনালী মুরগি 370 থেকে 380 টাকায় কিনতে হচ্ছে। আর ডিম বিক্রি হচ্ছে আগের মতোই উচ্চ মূল্যে, প্রতি ডজন 130 থেকে 150 টাকায়। ছোট মাছের দাম তো বেশি, অনেক বেশি, মানে প্রায় 1.5 গুণ হয়ে গেছে। সর্বনিম্ন তো ভালো মাছ কিনতে গেলে অনেক বেশি দামেই কেনা লাগতেছে। 190 টাকা ব্রয়লার, সোনালি হলো আপনাদের 340 টাকা। পার্থক্য ধরেন এই সপ্তাহে মানে একটু বাড়তি, এর আগে একটু কম ছিল। এ অবস্থায় সীমিত আয়ের মানুষদের বাধ্য হয়ে বদলাতে হচ্ছে খাদ্য তালিকা। বলছেন, বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। জানাবো দেশের বাইরের খবর। জাপানের টোকিও এবং আশপাশের এলাকায় অতিরিক্ত বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। বন্যায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নারিতা বিমানবন্দরে আটকা পড়েছেন প্রায় 7,000 যাত্রী। বৃহস্পতিবার থেকে টোকিওর পাশের চিবা প্রদেশে শুরু হওয়া বৃষ্টিতে ডুবে গেছে সড়ক এবং রেলপথ। চিবা, ইবারকি, তোচিগি সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে সংযোগ। 24 ঘন্টায় শুধু চিবা প্রদেশে 360 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। জাপানের এই অঞ্চলে প্রথমবারের মতো জারি করা হয়েছে এমন সতর্কতা। বৈরী পরিস্থিতিতে উদ্ধার এবং ত্রাণ সহায়তার জন্য ক্ষতিগ্রস্ত এলাকায় সেনা সদস্য পাঠানো হয়েছে। শেষ করছি বিকেল 4টার খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।